পশ্চিমবঙ্গ দিবসে সুরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদল। পার্ক সার্কাস এলাকার সুরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে হলো গোপাল মুখার্জি রোড। পশ্চিমবঙ্গ দিবসে সুরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদল। পার্ক সার্কাস এলাকার সুরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে হলো গোপাল মুখার্জি রোড। পার্ক সার্কাসের এই রাস্তার নামই হচ্ছে সোহরাওয়ার্দী অ্যাভিনিউ। আমরা দেখতে পাচ্ছি যে একদম লেডি ব্রাবন কলেজের যে বোর্ড রয়েছে তার নিচেই লেখা রয়েছে সোহরাওয়ার্দী অ্যাভিনিউ। এই রাস্তার নামই কলকাতা পুরসভা পরিবর্তন করেছে এবং এই রাস্তার নাম দেওয়া হয়েছে গোপাল মুখার্জি রোড। গোপাল মুখার্জি রোড এই রাস্তার নাম দেওয়া হয়েছে। আমরা জানি যে গোপাল মুখোপাধ্যায়, সেই গোপাল মুখোপাধ্যায় তিনি কিন্তু একজন স্মরণীয় ব্যক্তি এবং সেই গোপাল মুখোপাধ্যায়ের নামেই কিন্তু এই রাস্তার নামকরণ করা হয়েছে গোপাল মুখার্জি রোড এবং এটা ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গ দিবসের দিনই। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে লিখেছেন, গতকাল পশ্চিমবঙ্গ দিবসে কলকাতা পুরসভা যে ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে আমি তার প্রশংসা করি। এই সিদ্ধান্ত একটি ঐতিহাসিক ভুল সংশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুরাবর্দি অ্যাভিনিউয়ের নাম এখন থেকে গোপাল মুখার্জি রোড হবে। সুরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে গোপাল মুখার্জি রোড। রাস্তার এই নাম বদল নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ লিখেছেন, আমার মনে হয় কেএমসি একটা বড় ভুল করেছে। সংশ্লিষ্ট রাস্তাটির নামকরণ করা হয়েছিল বিশিষ্ট চিকিৎসক, শিক্ষাবিদ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর স্যার হাসান সুরাবর্দির স্মরণে। তিনি পূর্ব রেলের চিফ মেডিকেল অফিসার ছিলেন। তিনি রাজনীতিতেও যোগ দেন, বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য হন। অন্যদিকে হুসেন শাহেদ সুরাবর্দি, যিনি সেই সময় প্রশাসনিক প্রধান ছিলেন এবং ক্যালকাটা কিলিং এর সঙ্গে জড়িত ছিলেন, তিনি ডক্টর হাসান সুরাবর্দির ভাইপো এবং তাঁরা দুজনে এক ব্যক্তি নন। সুরাবর্দি দুজন, যার কথা বলা হচ্ছে, অর্থাৎ ক্ষমতার অপব্যবহার করেছেন এবং বহু মানুষের ক্ষতি করেছেন, তিনি হচ্ছেন হুসেন শাহিদ সুরাবর্দি, যিনি বাংলার একেবারে প্রশাসনের শীর্ষস্থানে ছিলেন, যার নামে রাস্তা, তিনি ডক্টর স্যার হাসান সুরাবর্দি সম্পর্কে বিতর্কিত সুরাবর্দির কাকা। ইনি এফআরসিএস ডাক্তার, ইনি বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট চিকিৎসক, পূর্ব রেলের চিফ হেলথ অফিসার ছিলেন, তিনি শিক্ষাবিদ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। আর তার ভাইপো হচ্ছেন বিতর্কিত বা কুখ্যাত হুসেন সুরাবর্দি, যিনি নানা অপকর্মের সঙ্গে তার নাম আছে। এখন কলকাতা পুরসভা ভাইপোকে শাস্তি দিতে গিয়ে কাকাকে শাস্তি দিয়ে ফেলেছে। আর এই প্রসঙ্গে কি বলছেন অধ্যাপক বিমল শঙ্কর? দেখুন, ওই রাস্তাটার নাম দেওয়া হয়েছিল সুরাবর্দি এভিনিউ। আর বাঙালির মননে সুরাবর্দি কে? তাকে বলা হতো কলকাতার কসাই। হাসান সুরাবর্দি এভিনিউ এটা কেউ কোনো কালে বলেনি, বলেছে সুরাবর্দি এভিনিউ। গোপাল মুখার্জি, যে মানুষটা সেই সময় বাঙালি হিন্দু রক্ষাকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিল, দাঁড়িয়েছিল একদম বুক চিতিয়ে, শোনা যায় সেই সময় বিধানচন্দ্র রায়ের মতো মানুষরাও তাকে বলেছিলেন যে ওরে হিন্দুদের বাঁচানোর জন্য কিছু একটা কর। সেই মানুষটাকে আমরা কোন সম্মানটা দিয়েছি? ফলে গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের নামে রাস্তার নামকরণ নিয়ে আমার কোনো আপত্তি নেই, বরং আমি মনে করি ঠিক কাজ হয়েছে। সুরাবর্দি নামে যে বিভ্রান্তি ঘটছে এখন, তার একটাই কারণ, সেটা হচ্ছে বাংলার মানুষের মননে সুরাবর্দির নামটাই না আতঙ্ক সৃষ্টিকারী। তাই কোন হাসান সুরাবর্দিকে হোসেন সুরাবর্দি, সেইটা বোধ হয় মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ নয়। মানুষের কাছে সুরাবর্দি নামটাই বোধ হয় আতঙ্কের। আর ফ্যাক্ট চেক তো আবার আমি বললাম, ফ্যাক্ট চেক তো ইতিহাসে করা যেতেই পারে, বারণ তো কেউ করছে না। আসছে পরের খবরে। তৃণমূল ছাড়তেই ব্যারাকপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে গেলেন অর্জুন সিং। কয়েক ঘন্টা পরে ব্যারাকপুরের একটি অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যায়। সঙ্গে সঙ্গে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি। ভোটে ভরাডুবির পর তৃণমূলে ভাঙন অব্যাহত। এই আবহে জল্পনা বাড়িয়ে দলত্যাগী তৃণমূল নেতা ও ব্যারাকপুরের প্রাক্তন পদত্যাগী চেয়ারম্যানের বাড়িতে গেলেন নোয়াপাড়ার বিজেপি বিধায়ক ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। এর কয়েক ঘন্টা পরে ব্যারাকপুরের একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল দুজনকে, যা দেখে আবার বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক
কৌস্তব বাগচি তড়িঘড়ি অনুষ্ঠান স্থল ছেড়ে বেরিয়ে গেলেন। আমার সাধারণ কর্মী সমর্থকদের এখানে আবেগের যেখানে প্রশ্ন, সেখানে আমার পক্ষে এখানে থাকা সম্ভব না। গত সপ্তাহে ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন উত্তম দাস, কাউন্সিলর পদ ছাড়েন, দল থেকেও ইস্তফা দেন এই তৃণমূল নেতা। এই প্রেক্ষাপটে রবিবার উত্তম দাসের বাড়িতে যান প্রাক্তন দলীয় সতীর্থ বর্তমানে বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিং। অনেকদিন দেখা সাক্ষাৎ নাই, তো আমি তো চেয়ারম্যানশিপ ছেড়ে দিয়েছি, দল ছেড়ে দিয়েছি, কাউন্সিলরশিপ ছেড়ে দিয়েছি। তাই আসলো, জিজ্ঞেস করলো কি করছো না করছো, এই আর কি, আর কিছুই নেই। এটা সৌজন্য, দীর্ঘদিনের পরিচয়। আপনার কি বিজেপিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা রয়েছে? না, এই মুহূর্তে এসব নিয়ে কোনো আলোচনা নেই। এদিনে ব্যারাকপুর বিভূতিভূষণ ক্রীড়াঙ্গনে একটি ফুটবল ম্যাচের অনুষ্ঠানেও অর্জুন সিং এর সঙ্গে দেখা যায় দলত্যাগী তৃণমূল নেতা উত্তম দাসকে। একই অনুষ্ঠানে হাজির ছিলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তব বাগচিও। তবে উত্তম দাসকে দেখে সঙ্গে সঙ্গে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান তিনি। ব্যারাকপুরের প্রাক্তন চেয়ারম্যান উত্তম দাস মহাশয় যেখানে আছেন, আমার এখানে মঞ্চ শেয়ার করা বা প্রোগ্রাম শেয়ার করা আমার পক্ষে সম্ভব। তবে আমার মনে হয়েছে, আমার বিবেকের ডাক, আমার অন্তরাত্মার ডাকে আমার মনে হয়েছে যে উচিত। গোটা বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাননি অর্জুন সিং। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর দল যখন সংকটে পড়েছে, সেই সময় চার্টার্ড ফ্লাইটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়া নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। এরই মধ্যে সামনে এলো তৃণমূলের বিমান ও হেলিকপ্টার ভাড়ার বিপুল খরচের তথ্য। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত 4 বছরে বিমান ভাড়া হিসেবে তৃণমূলের খরচ হয়েছে 130 কোটি টাকারও বেশি। সূত্রের দাবি, যার বেশিরভাগটাই খরচ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাতায়াতে। ভোটে ভরাডুবি হয়েছে, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর ভাঙনের গ্রাসে পড়েছে দল। ওদের ওপর বিস্ফোরার মতো একের পর এক নেতা দল ছাড়ছেন। কর্পোরেশন থেকে পুরসভা, তৃণমূলের মেয়র, চেয়ারম্যানরা পদত্যাগ করছেন। আর এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আকাশ বিলাস নিয়ে শুরু হয়েছে বিতর্ক। শুক্রবার চার্টার্ড বিমানে করে দিল্লি যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যা নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে প্রবল বিতর্ক। আর এই প্রেক্ষাপটে সামনে এসেছে তৃণমূলের বিমান ও হেলিকপ্টার ভাড়ার বিপুল খরচের হিসেব। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে নির্বাচন কমিশনকে জমা দেওয়া তৃণমূলের অডিট রিপোর্টকে উদ্ধৃত করে বলা হয়েছে, 2022 থেকে 2025 এই 4 বছরে বিমান ও হেলিকপ্টার ভাড়া বাবদ তাদের খরচ হয়েছে 130 কোটি টাকারও বেশি। তৃণমূল সূত্রে খবর, ভাড়া বাবদ বিপুল এই খরচের বেশিরভাগটাই হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাতায়াতের জন্য। প্রসঙ্গত উল্লেখ করা দরকার, ভোট ছাড়া বাকি সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের ভাড়া করা বিমান এবং হেলিকপ্টার ব্যবহার করেছেন। সেই খরচ দলের নয়। কোন বছরে বিমান ভাড়া বাবদ কত টাকা খরচ হয়েছে তাও বিস্তারিত তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। তৃণমূলের জমা দেওয়া অডিট রিপোর্টকে উদ্ধৃত করে বলা হয়েছে, 2022 সালে বিমান ভাড়া বাবদ খরচ হয়েছে 35 কোটির বেশি টাকা। 2023-এ সেই অঙ্কটা ছিল প্রায় 13 কোটি। 2024-এ লোকসভা ভোটের বছরে কম বেশি 50 কোটি টাকা বিমান ভাড়া বাবদ খরচ করেছে তৃণমূল। 2025 সালে কোনো ভোট না থাকলেও 37 কোটি টাকার বেশি বিমান ভাড়ায় খরচ করেছে রাজ্যের প্রাক্তন শাসক দল। আমি এই নিয়ে কোনো মন্তব্য এখনই করব না, কারণ তৃণমূল কংগ্রেসের যে তহবিল বা ব্যাংক অ্যাকাউন্ট বা এগুলি কোনোদিনই আমাদের দায়িত্বে ছিল না। নিশ্চয়ই একটা দলের বড় তহবিল থাকতে পারে, কিন্তু সেটা কোথায় কিভাবে পুরোটা আসছে বা কোথায় কিভাবে খরচ হচ্ছে এটা আমাদের এখতিয়ারে ছিল না। ফলে এটা নিয়ে কোনো মন্তব্য করব না। কোথাও যদি কোনো বিষয়ে একটু দৃষ্টিকটু কিছু থাকে, নিশ্চয়ই দলের মধ্যে সেটা আলোচনা হবে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী নির্বাচন কমিশনে তৃণমূল যে খরচের হিসেব জমা দিয়েছে, সেই অনুযায়ী 2024-এর লোকসভা ভোটের বছরে তাদের নির্বাচনে খরচ হয়েছে প্রায় 82 কোটি টাকা। এর অর্ধেকের বেশি খরচ হয়েছে শুধু বিমান ভাড়া হিসেবে। ওই বছরই গোটা দেশে বিমান ভাড়া বাবদ বিজেপি খরচ করেছে প্রায় 174 কোটি টাকা। কিন্তু তৃণমূলের মতো একটি আঞ্চলিক দলে বিমান ভাড়া বাবদ এই বিপুল খরচের বহর গোটা দেশেই কার্যত নজিরবিহীন বলে মনে করছেন অনেকে। আসলে এই যে চার্টার্ড ফ্লাইট এই তো শুনেছিলাম চিটফান্ড কোম্পানির মালিকের সব ফ্লাইট, এইসব তো অ্যালকেমিস্ট, তারপরে যত চিটফান্ড আছে সব আর তৃণমূল কংগ্রেস তো একাকার হয়ে গেছে। এখন খুব স্বাভাবিক, এতদিন ধরে হয়তো কেউ বলেনি, এখন যেহেতু অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে এখন অনেকে বলছে। কিন্তু এই বিষয়ে আমাদের বক্তব্য একটাই, যে জনগণের টাকা লুট করে তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন চিটফান্ড কোম্পানি যা করেছে, তাতেই এরা এসব চার্টার ফ্লাইট নিয়ে চড়ছে। ভোটে শোচনীয় হারের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জীবনযাপন নিয়ে প্রশ্ন তুলেছেন বিদ্রোহী বিধায়করা। তাতে নতুন মাত্রা যোগ করেছে সামনে আসা তৃণমূলের বিমান ও হেলিকপ্টার ভাড়ার বিপুল খরচের প্রসঙ্গ। দীপক ঘোষ, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।
সই জালিয়াতি কাণ্ডে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের মধ্যে চাপানুতর শুরু হলো। শোভনদেব চট্টোপাধ্যায়ের অভিযোগ, অধ্যক্ষের কাছে যারা অভিযোগ করেছেন তারাই জাল সই করেছেন। তদন্তে সত্য সামনে আসবে, পাল্টা বলেছেন অভিযোগকারী বিধায়ক সন্দীপন সাহা। সূত্রের খবর, শনিবার সিআইডির হাতে একটি রেজলিউশন বুক তুলে দেন শোভনদেব চট্টোপাধ্যায়। সেটাই আসল কিনা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে রেজলিউশন বুক তার বাড়িতে এলো কিভাবে, তা নিয়ে আবার প্রশ্ন তুলেছেন সন্দীপন সাহা। যারা করেছেন, কমপ্লেন করতে গেছেন স্পিকারের কাছে, তারাই এগুলো করে দিয়ে গেছেন। আচ্ছা, রেজলিউশন বুক শোভনদেব বাবুর বাড়িতে কেন? বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে এবার কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের মধ্যে চাপানোতর শুরু হলো। শনিবারই এই মামলার তদন্তে বালিগঞ্জের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে যায় সিআইডি। সূত্রের দাবি, রাজ্যের গোয়েন্দাদের হাতে একটি রেজলিউশন কপি তুলে দেন তিনি। সই জালিয়াতি কাণ্ডের তদন্তে নেমে এই রেজলিউশন বুকের খোঁজই চালাচ্ছিলেন রাজ্যের গোয়েন্দারা। একাধিক বিধায়কের সঙ্গে কথা বলা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুবার ম্যারাথন জিজ্ঞাসাবাদ, কুণাল ঘোষের মুখোমুখি বসেও জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে আসল রেজলিউশন বুকের খোঁজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া পার্টি অফিসেও তল্লাশি চালিয়েছেন সিআইডি আধিকারিকরা। কিন্তু তখন কোনো রেজলিউশন বুক তাদের হাতে আসেনি। এই প্রেক্ষাপটে শনিবার শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে যান সিআইডির তদন্তকারীরা। সূত্রের খবর, শনিবার শোভনদেব চট্টোপাধ্যায় তিনি একটি রেজলিউশন বুকের কপি তুলে দেন সিআইডির হাতে। সেটাই আসল কিনা সেই সমস্ত বিষয়টা সিআইডির দাবি তারা খতিয়ে দেখছেন। পাশাপাশি এই প্রসঙ্গে 3 জন বিধায়ক তারা হাতের লেখা নমুনা পরীক্ষা করার জন্য আদালতের কাছে তাদের হাতের লেখা নমুনা দিয়েছেন। তাদের সই জাল করা হয়েছে কিনা সেই সমস্ত বিষয়টা জানার জন্য আসল রেজলিউশন বুকের কপিটা অত্যন্ত প্রয়োজন সিআইডির কাছে। আচ্ছা, রেজলিউশন বুক শোভনদেব বাবুর বাড়িতে কেন? ওনার বাড়িতে তো পার্টি অফিস নয়। তো তার মানে যেদিন সিআইডি গেছিল কালীঘাটের বাড়িতে, যেইখানে মিটিংটি হয়েছে, সেখান থেকে রেজলিউশন বুকটা সরিয়ে নেওয়া হয়েছে। তার মানে এটাই তো অর্থ দাঁড়ায়, যদি সব কিছু পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, তাহলে ডকুমেন্ট সরাবার প্রয়োজনটা কেন আসছে? একদিকে যেমন তদন্ত চলছে, অন্যদিকে তেমন দোষারোপের পালা শুরু হয়েছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের মধ্যে। শনিবার সই জালিয়াতি কাণ্ডের নেপথ্যে ঋতব্রত তৃণমূলকে দায়ী করেন শোভনদেব চট্টোপাধ্যায়। অবিশ্বাসের জায়গায় ছিল না কেউই। আমরা সকলকে বিশ্বাস করে মিটিংয়ে রেখেছিলাম। তারা কারা করে দিয়ে গেছে, যারা তাড়াতাড়ি চলে গেছে জাল সইটা করে দিয়েই চলে গেছেন সোজাসুজি স্পিকারের কাছে। 19 তারিখে যে মিটিংটি ছিল, সেই মিটিংয়ে 6 তারিখের ডেটে কেন সিগনেচারটা করাতে হলো? তো সেখানে ব্লক লেটারে নাম লেখাতে হলো কেন? এই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। উনি আজকে ব্যাপারটাকে ঘোরাবার চেষ্টা করছেন, কারণ বিষয়টা তদন্ত হচ্ছে এবং এই তদন্তর মধ্যে দিয়ে আগামী দিন পরিষ্কার বেরিয়ে আসবে যে সমস্যাটা কি হয়েছিল এবং কার কি ভূমিকা ছিল। বিধানসভা ভোটে ভরাডুবির পর বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে বেছে নেওয়া হয়েছে বলে অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর অধ্যক্ষের নির্দেশে বিধায়কদের সই সহ একটি চিঠি পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে 70 জন বিধায়কের সই ছিল। তার মধ্যেই একাধিক সই জাল বলে অভিযোগ ওঠে। যে মামলারই তদন্ত করছে সিআইডি, এখন আসল রেজলিউশন বুক হাতে পেলেই জল আর দুধ আলাদা হয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অরিত্রিক ভট্টাচার্য ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূলে ভাঙনের আবহে টাকা নিয়ে দলবদলের অভিযোগ তুলেছেন সাংসদ মহুয়া মৈত্র। পাল্টা ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডের প্রসঙ্গ টেনে আক্রমণ শানালেন বিদ্রোহী সাংসদ শতাব্দী রায়। পাশাপাশি তাঁর দাবি, কালীঘাট তৃণমূলের কয়েকজন সাংসদ অন্য দলে যোগ দেওয়ার চেষ্টা করছেন এখনো। হেলিকপ্টারে করে তারা দলের টাকায় প্রচার করেছে, তারা আজকে আমাদের নীতি শেখাবে? আমাদের বিজনেসম্যান থেকে টাকা নিয়ে দেশদ্রোহিতা করার পাসওয়ার্ড দেওয়ার ইতিহাস নেই। একসময় সহকর্মী, সহযোদ্ধা, আজ তারাই একে অপরের বিরুদ্ধে গরমাগরম বাক্যবাণ ছুড়ছেন। কালীঘাট তৃণমূল থেকে বিচ্ছিন্ন হয়ে লোকসভার 20 জন সাংসদ এনসিপিআই এর সঙ্গে মিশে গেছেন, সমর্থন করবেন এনডিএ-কে। এই প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন কালীঘাট তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। তিনি লেখেন, আমাদের বিশ্বাস অগ্রিম 4 কোটি টাকা এবং পরবর্তী 36 মাসের জন্য প্রতি মাসে 1 কোটি টাকা দেওয়া হয়েছিল। হানি প্লাস মানি। 14 গোষ্ঠীতে কেউ এমপি হতো না, মমতা ব্যানার্জির দৌলতে হয়েছে। এমপির যত সুযোগ সুবিধা সবকিছু নিয়েছে। তারা আজকে তারা দাঁড়িয়ে বলুন যে কোন কারণে তারা এনডিএ কে সাপোর্ট করছেন। এই এমপি গুলো ওই 1 মাস আগে অবধি তারা কিন্তু গলা ফাটিয়ে বাজেট সেশনে ঝগড়া করতো যে আমি বলবো দলের হয়ে। পাল্টা তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন বিদ্রোহী সাংসদরা। এই প্রেক্ষাপটে এবার মহুয়া মৈত্রের অতীত মনে করিয়ে তীব্র আক্রমণ শানালেন সাংসদ শতাব্দী রায়। আমাদের কোনো পার্লামেন্ট থেকে তাড়িয়ে দেওয়ার ইতিহাস নেই।
আমাদের বিজনেসম্যান থেকে টাকা নিয়ে দেশদ্রোহিতা করার পাসওয়ার্ড দেওয়ার ইতিহাস নেই। আমাদের বাড়ি রেনোভেশনের জন্য বিজনেসম্যান থেকে টাকা নিয়ে দামি ব্যাগ কেনার ইতিহাস নেই। এদের ইতিহাস দুনিয়া জানে। কোন মুখে অন্যদের শিক্ষা দেয়, জ্ঞান দিতে আসে? গদ্দারির পাঠ পড়া এরা। স্বচ্ছতার ইতিহাস তো নেই এদের, চুরির ইতিহাস আছে। এমন কি মধু আছে যে রাজ্যসভার বিদ্রোহীরা ইস্তফা দেয় আর লোকসভার বিদ্রোহীরা অন্য কোনো পার্টিতে গিয়েও এমপি পোস্টটাকে আঁকড়ে রাখতে হয়? মধুটা কোথায়? তাহলে রাজ্যসভার বিদ্রোহ মডেল আর লোকসভার বিদ্রোহ মডেলটা কি করে আলাদা হচ্ছে? তৃণমূলের ভাঙনের নেপথ্যে সত্যি কি টাকার খেলা? এ নিয়ে এখন রাজনীতি সরগরম। এর মধ্যে ফের ভাঙনের জল্পনা উস্কে দিয়েছেন শতাব্দী রায়। কংগ্রেসের জন্য কজন পিছনে ঘুরছে সেটাও সবাই জানা উচিত। কংগ্রেসে যাওয়ার জন্য কজন হাত নাড়াচ্ছে। অন্য দলে পাত্তা পাচ্ছে না, অন্য দল নেবে না কয়েকজনকে, তারা এইসব করে বেড়াচ্ছে। এদের মধ্যে যারা দাঁড়িয়ে আছে ক্যামেরার সামনে, তাদের মধ্যেও আছে যারা মন্ত্রিত্ব চেয়ে দল বদলানোর জন্য পা উঠিয়ে আছে। ওরা না বলেছে বলে নিল না। কোনো কারণে মতপার্থক্য যদি দলে হলেও থাকে, কোনো ক্ষোভ বা কোনো বক্তব্য আছে, তাহলেও একেবারে সদ্য দল যেখানে একটি নির্বাচনে প্রত্যাশিত ফল হয়নি, সেখানে তারপরেই অন্যদিকে কথা বলা বা অন্য একটি শিবিরে যাওয়া বা একটা অন্য কোনো ভূমিকা নেওয়া, সেটা বোধহয় বাঞ্ছনীয় ছিল না। লোকসভায় তৃণমূলের 28 জন সাংসদের মধ্যে 20 জন এনসিপিআই এর সঙ্গে মিশে গেছেন। এখনো পর্যন্ত কালীঘাট তৃণমূলের হাতে রয়েছে 8 জন সাংসদ, আর রাজ্যসভায় তৃণমূলের 13 সাংসদের মধ্যে 3 জন পদত্যাগ করেছেন। কোয়েল মল্লিকের ইস্তফা নিয়েও চলছে জল্পনা। কৃষ্ণেন্দু অধিকারী ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.